আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। পূর্ব জ্ঞানের পৃষ্ঠে এগিয়ে রব বিশ্বে আমাদের আজকের ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের ফোরটান প্রোগ্রামিং বইটির চ্যাপ্টার 2 আমরা করছিলাম। চ্যাপ্টার 2 এর প্রথম পার্টটা আমরা দেখছিলাম। তো যারা প্রথম পার্টটা এখনো দেখেন নাই, অবশ্যই প্রথম পার্টটা আগে দেখতে হবে, দেন এই পার্টে আসতে হবে। তো আমরা প্রথম পার্টে যে বিষয়গুলো দেখছিলাম সেগুলা আমরা এই পার্টে দেখাবো না, ওই পার্টটা আপনারা দেখবেন। এখন আমাদের ওই পার্টটাতে কিছু বিষয় বাকি ছিল যেগুলো আমরা আজকে দেখবো। তো এখানে দেখেন, আমি একটা প্রোগ্রাম লিখে রাখছি, তাই না? তো বিষয় হচ্ছে কি, আমরা যে গত পার্টে দেখছিলাম কি কি বলেন তো। প্রথমে দেখছিলাম হচ্ছে আমাদের স্টেটমেন্ট ফিল্ড কোথায় থেকে কার্যকরী হবে, কমেন্ট ফিল্ড কোথায়। এরপরে হচ্ছে কন্টিনিউশন ফিলের কাজটা আমরা হচ্ছে দেখাইতে পারিনি, কন্টিনিউশন ফিলের কাজটা আমরা এখন দেখবো। তো আমরা একটু বইয়ের দিকে যাই, বই থেকে আমরা হচ্ছে সরাসরি এখানে প্রোগ্রামে আসবো আর কি। তো আমরা হচ্ছে আমাদের এইদিকে কারেন্ট চলে গিয়েছে আর কি। যে কারণে নেট সমস্যা হলে একটু জানায়েন। ওয়াইফাই চলে গেছে তো, ইলেকট্রিসিটি খুবই সমস্যা করতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি, স্টেটমেন্ট ফিল্ড কোথা থেকে হয় লিখতে, যে 7 থেকে 72 নম্বর কলাম পর্যন্ত। আবারও বলতেছি, যারা প্রথম ক্লাসটা করেন না ওইটা দেখতে হবে আর কি। ঠিক আছে, আর এটা আমরা ওই ক্লাসের দ্বিতীয় পাঠ করতেছি। তাহলে 7 থেকে 72 নম্বর কলাম পর্যন্ত আমরা কি করতে পারি, স্টেটমেন্ট লিখতে পারি। আর এই 72 কলামের পরে যদি আমরা কোনো কিছু লিখি, তাহলে সেটা ফোরটান আর নেবে না আর কি, প্রিন্ট করবে না। ঠিক আছে, এটা আমরা আজকে দেখাবো আপনাদেরকে, যে 72 কলামের পরে কোনো কিছু লিখলে সেটা প্রিন্ট হচ্ছে কিনা। আর এরপরে হচ্ছে ইগনোরেশন ফিল্ড, যেটা সেটাই বললো আর কি। এই যে 72 কলামের পরে 83 থেকে 80 পর্যন্ত কলাম যে থাকে, মানে ফোরটানের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটাতে আমরা কি বলছিলাম প্রথম ক্লাসে, যে আহ, এটা হচ্ছে 1 থেকে 80টা কলাম থাকে, ঠিক আছে, এবং যেটাকে হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি, আমরা কিন্তু বলে আসছিলাম যে প্রথমটা হচ্ছে কমেন্ট ফিল্ড, এরপরটা হচ্ছে লেভেল ফিল্ড, মানে 1 থেকে 5 পর্যন্ত লেভেল ফিল্ডের কাজ, যেটা আমি গত ক্লাসে দেখাইছি। এরপর হচ্ছে কন্টিনিউশন ফিল্ডের কাজটা আমি দেখাবো, এবং আজকে দেখাবো আর কি, এবং ইগনোরেশন ফিল্ডের কাজটাও দেখাবো। দেখাই না, আমাদের হচ্ছে ফোরটানের যে হচ্ছে সফটওয়্যারটা যেভাবে কাজ করে এটা দেখানো শেষ হবে, দেন আমরা হচ্ছে আজকে ফোরটানের ডাটা টাইপ নিয়ে আপনাদেরকে দেখাবো, যে ফোরটানের ডাটা টাইপ কি, কত ধরনের ডাটা টাইপ ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখবো হচ্ছে চলক দেখবো, এবং চলকের নিয়ম দেখবো। মূলত চলকের নিয়ম গুলা থেকে আমাদের হচ্ছে প্রতিবারে প্রশ্ন একটা করে এসে থাকে আর কি পরীক্ষাতে। ঠিক আছে, তো আমরা আজকে যদি অতটুকু করতে পারি, তাহলে দেখা যাবে আমরা পরীক্ষায় চ্যাপ্টার 2 থেকে যেখান থেকে কোশ্চেন হয় সেটা আমরা পারবো। তবে এই চ্যাপ্টার হয়তো বা আরো 2টা আমরা ক্লাস নেব শুধু বেসিকের উপর, ঠিক আছে, কারণ বেসিক বিষয়গুলো না বুঝতে পারলে পরবর্তী চ্যাপ্টার গুলো আমরা হচ্ছে করতে পারবো না। তো আহ আমরা এখন দেখবো হচ্ছে ইগ্নোরেশন ফিলের কাজ। স্টেটমেন্ট ফিলের কাজটা আমরা হচ্ছে গত ক্লাসে দেখছি, এখন দেখবো ইগনোরেশন ফিলের কাজ। ইগনোরেশন ফিলের কাজটা কি, যে সাপোজ ধরেন প্রথমে হচ্ছে আমার একটা স্টেটমেন্ট লেখা প্রয়োজন, ঠিক আছে। তো ওই স্টেটমেন্ট লিখতে গিয়ে আমি 7 থেকে 72 কলাম পর্যন্ত আমি লেখা লিখতে পারবো। তো এই লেখার পরে যদি আরো কিছু কথাবার্তা থাকে, যে আমি চাচ্ছি যে ওই একই স্টেটমেন্টের মধ্যেই আমি লিখবো, সেক্ষেত্রে এখন ফোরটান বলতেছে যে তুমি হচ্ছে 73 থেকে 80 কলামের মাঝে যা লিখবা সেটা হচ্ছে আর ফোরটান কি নিবে না, ফোরটান এটাকে ইগনোর করবে। কিন্তু আমার ইচ্ছা যে আমি হচ্ছে ওই একই স্টেটমেন্টে আমি আরো কিছু লেখা লিখবো, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের কাজ হবে এই যে এখানে দেখেন, যে কন্টিনিউশন ফিল্ড নামে একটা অপশন আছে, যেটা যেটা আমরা হচ্ছে 6 নাম্বার কলাম বলে থাকি আর কি। ঠিক আছে, কন্টিনিউশন ফিল্ড এর কাজ হচ্ছে, মানে আমার আগের স্টেটমেন্টটাকে আমরা সরাসরি দেখবো এখনই, আগের স্টেটমেন্টটাকে ধারাবাহিক ভাবে রাখা আর কি। মানে আমি যে স্টেটমেন্টটা লিখতেছিলাম ওই স্টেটমেন্টে আরো কিছু লিখতে চাইলে আমাকে ব্যবহার করতে হবে কন্টিনিউশন ফিল্ড। ওকে, তাহলে আমরা এখন একটু দেখবো যে কন্টিনিউশন ফিল্ড, স্টেটমেন্ট ফিল্ড এবং হচ্ছে কি ইগনোরেশন ফিল্ড, এই তিনটাই একসাথে আমরা এখন দেখার চেষ্টা করি একটু সফটওয়্যারে। তো দেখেন, আমি সফটওয়্যারে আসলাম, আসার পরে আমাদের আচ্ছা, এখানে কি কি লিখছে এটা আপনাদের হচ্ছে বোঝার দরকার নাই এখন। ঠিক আছে, এখানে কি কি লিখছে এটা আমরা হচ্ছে পরে ধীরে ধীরে শিখবো।
এখন কথা হচ্ছে যে আমি কি বলছিলাম যে আমি এখন বোঝাবো আপনাদেরকে যে ইগনোরেশন ফিল্ড, ঠিক আছে, যে এই যে দিস ইজ জেথমেটিক্যাল স্কুল, আমরা এটা যে লিখছি এখানে, তো এই লেখাটার পরে আমি এটা হচ্ছে কত নাম্বার কলামে আসছে বলেন তো? দিস ইজ জেথমেটিক্যাল স্কুলটা, এটা যদি আমি আপনাদেরকে সেদিনও দেখাইছিলাম যে কলাম সংখ্যা আমাদের এই যে এখানে দেখেন নিচে, একদম নিচে, ঠিক আছে, এখানে দেখেন 4 নাম্বার লাইন, দিস ইজ জেথমেটিক্যাল স্কুল, এটা হচ্ছে 4 নাম্বার লাইনে আছে। আর কলাম হচ্ছে কত? 43 নাম্বার কলামে এই পর্যন্ত আছে, ঠিক আছে, মানে এই কোটেশন পর্যন্ত 43 নাম্বার কলামে কোটেশনটা আছে। এখন এটাকে যদি বাড়ায় 72 পার করে দিই আমরা, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 72-এর পরে কোনো কিছু লিখলে সেটা আর কি করবে না, ফোরটান প্রিন্ট করবে না। যেমন যে হাবি জাবি আমরা লিখতেছি, ঠিক আছে, লিখতে গিয়ে দেখেন এই যে এখন ফোরটানে একটা লাল চিহ্ন আসছে, দেখছেন, মানে ইরোর দেখাচ্ছে, মানে আমরা ফোরটানের লেভেল ক্রস করে ফেলছি। আমাদেরকে বলছে যে তুমি এই সপ্তাহের শুধুমাত্র 7 থেকে 72 নাম্বার কলাম পর্যন্ত স্টেটমেন্ট লিখতে পারবা, কিন্তু তুমি এটা পার করে ফেলছো, যে কারণে এখানে দেখেন একটা সবুজ লেখা চলে আসছে আর কি, মানে এই দুইটা লেখাকে ফোরটান আর নিচ্ছে না। তো ফোরটান যদি না নেয় তার মানে এটাকে ইগনোর করতেছে। তো এটাকে আবার কিন্তু কি প্রিন্টও করবে না, এটা হচ্ছে ভুল হিসেবে ধরে নিচ্ছে, ঠিক আছে। তো প্রিন্ট করবে না, কিন্তু এখন যদি আমি আপনাদেরকে এটাকে প্রিন্ট করে দেখানোর চেষ্টা করি, প্রিন্ট করতেছে না, দেখবেন যে এটাকে ইরর দেখাবে। কি দেখাবে? ইরর দেখাবে, দেখেন। ওকে, আচ্ছা, এটাকে আগে পিউল করে নিতে হবে আমাদের। ওকে, এখানে দেখেন যে এই যে দিস ইজ জেথমেটিক্যাল স্কুলের পরে যে লেখাটা লিখছি এটা আসে নাই। এটার একটা কারণ হচ্ছে আমরা এটাকে সেভ করতে পারি নাই আর কি ভালোভাবে। আমরা একটু এটাকে একটা কোটেশন দিয়ে দিই। আচ্ছা, দেখেন এখানে আমরা যে লেখাটা লিখছিলাম সেই লেখাটা কিন্তু এখন চলে আসছে, ঠিক আছে, যে লেখাটা লিখছিলাম। আচ্ছা, এখানে সুরাইয়া বলছে যে কিভাবে বুঝলাম যে 43 নাম্বার কলাম, আসলে এই সফটওয়্যারে এটা ওঠে আর কি। যে, আমার হচ্ছে এই যে এখানে যে কার্সরটা, ঠিক আছে, যেমন এখন আমার কার্সরটা যেখানে আছে আর কি, এটাকে কার্সর বলা হয়। এই যে এখানে দেখেন যে একটা ওঠানামা করতেছে, এই যে নিচে দেখেন, নিচে একদম নিচে আমি দেখাইছি এটা, যে নিচে দেখেন যে এইটা আমাদের হচ্ছে এই যে এখানে কত নাম্বার উঠছে, 70 নাম্বার উঠছে, ঠিক আছে। তো আমি যদি এখানে আবার নতুন কোনো কিছু লিখি, নতুন কোনো কিছু লিখি একটা, যেমন আমি এখানে লিখতেছি নতুন কোনো কিছু, তাহলে এখন নিচে দেখেন 72 নাম্বার হয়েছে। আমি যদি আরেকটা লিখি তাহলে দেখবো যে কি 73 নাম্বার হয়েছে। আমি যদি আরো একটা লিখি তাহলে দেখবো যে কি কলাম নাম্বার 74 নাম্বার হয়েছে, ঠিক আছে। আর এখানে চ্যাট অপশনে না লিখে সরাসরি আনমিউট করে বলিয়েন আর কি, কারণ অনেক সময় আমি চ্যাট দেখি না, ঠিক আছে, এই জন্য যেটা বুঝতে অসুবিধা হবে আপনি সরাসরি হচ্ছে বলবেন, আনমিউট করে বলার সুযোগ আছে। তো হয়তোবা এখন বুঝতে পারছেন যে কোথায় দেখা যাচ্ছে যে এটা কত নাম্বার কলামে আছে। এই যে এখানে দেখেন কলাম নাম্বার কত, 74, ঠিক আছে, এবং লাইন নাম্বার 4-এ কাজ করতেছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হইলো, যখন আমরা প্রোগ্রামটাকে কি করতেছি, যে এখান থেকে আমাদের হচ্ছে 72 নাম্বার কলাম পর্যন্ত কি, 72 নাম্বার কলাম পর্যন্ত ফোরটান এটাকে আহ, নিয়ে থাকে, কিন্তু 72-এর পরে যদি আমরা কোনো কিছু লিখি সেটাকে কি করে, ইগনোর করে। তার মানে 72-এর পরে কোনো কিছু লিখলে সেটা আর ফোরটান প্রিন্ট করবে না, ঠিক আছে, ফোরটান সেটাকে আর কি করবে না, প্রিন্ট করবে না। তো যদি প্রিন্ট না করে সেক্ষেত্রে আমাদের তো হচ্ছে দেখেন এবার হচ্ছে কি আসছে, ইরর আসছে। কেন ইরর আসছে? কারণ এই যে 72 নাম্বার কলামের পর আমাদের হচ্ছে আরো দুইটা এক্সট্রা কি আসছে, লেখা লিখছি আমরা। এটা এখন কার্সরটা আছে কিন্তু কি 75 নাম্বার কলামে। তো আমি এটাকে যদি কমায় কোটেশন দেই সেক্ষেত্রে কি হবে, এটাকে এখন ফোরটান কিন্তু প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। ফোরটান এখন এটাকে কি কি করতে পারবে, প্রিন্ট করতে পারবে। দেখাই এবার, দেখেন এবার কিন্তু আবার কি হয়েছে, প্রিন্ট হয়েছে, ঠিক আছে, এই যে প্রিন্ট হয়েছে এই পর্যন্ত। এখন আমি যেটা বলছিলাম যে কন্টিনিউশন ফিল্ড নামে যে ফিল্ডটা আছে, আমি চাচ্ছি যে ভাইয়া আমি এই স্টেটমেন্টের মধ্যেই আমরা আরো একটা
আরো কিছু কথাবার্তা লিখবো, যে কথাগুলো আমার মনের মধ্যে আছে, ঠিক আছে, সেগুলো লিখবো। এখন আমি একই স্টেটমেন্টের মধ্যে লিখবো, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই যে এখানে দেখেন, এখানে এই পাশে এই যে এখানে ডাবল একটা দাগ দেখতেছেন, ঠিক আছে, মূলত এইটা হচ্ছে 6 নাম্বার কলাম। এটা কয় নাম্বার কলাম? 6 নাম্বার কলাম। এই 6 নাম্বার কলামটাকে বলা হয় কি? কন্টিনিউশন ফিল্ড। কন্টিনিউশন ফিল্ড মানে কি? এই লাইনটাকে আমি আবার কন্টিনিউ করতে পারবো। সেটা কি, কিসের মাধ্যমে? আমি একটু পরে আপনাদেরকে বইটা দেখাচ্ছি, তার আগে আমি শুধু জাস্ট বইয়ে যেটা লেখা আছে সেটাই আমি একটু দেখাই। সেটা কিভাবে করতে পারবো? আমি যদি এখন কি করি, যে এই কন্টিনিউশন ফিল্ডের মধ্যে, কন্টিনিউশন যে ফিল্ডটা আমাদের, এই ফিল্ডটার মধ্যে যদি আমি একটা কোনো কিছু লিখি, ঠিক আছে, মানে আমি ইয়া দিলাম, দিয়ে আমি এখানে যে কোনো একটা সংখ্যা লিখবো, মানে যে কোনো একটা বর্ণ লিখবো আমি, কে হোক, এস হোক, মানে যে কোনো কিছু হোক আমি লিখতে পারবো কন্টিনিউশন ফিল্ডের মধ্যে। তো আমি লিখলাম হচ্ছে জেড, ঠিক আছে, কি লিখলাম? জেড লিখলাম। এই জেড লেখার পর আমি এখন এখানে কিন্তু আরো ওই যে 72 নাম্বার কলাম পর্যন্ত আমি আবার কি লিখতে পারবো, যে যেমন অনেকগুলা বি দিলাম, শেষে একটা এস কে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, আগে কিন্তু আমি কি করতে পারছিলাম না, এই একই লাইনে আমি স্টেটমেন্টটা যদি 72 নাম্বার কলাম পার হয়ে যাইতো তখন হচ্ছে ফোরটান ইগনোর করছে। এখন আমি কি করছি, আমি চাচ্ছি ওই একই স্টেটমেন্টের মধ্যেই আমি কি লিখবো, আরো কিছু কথাবার্তা লিখবো, যেটার জন্য আমাকে ব্যবহার করতে হবে কি? কন্টিনিউশন ফিল্ড, ঠিক আছে। তো এই কন্টিনিউশন ফিল্ডে আপনি এখানে জেড দিতে পারবেন, কে দিতে পারবেন, এস দিতে পারবেন, এল দিতে পারবেন, মানে যে কোনো একটা বর্ণ এখানে লিখলেই হবে। ওকে, এরপরে আমি এটাকে যদি আপনাকে এখন হচ্ছে প্রিন্ট করে দেখাই, আমি একে পোর্টালকে বললাম যে তুমি এটাকে প্রিন্ট করো, তারা দেখবেন যে এই যে দেখেন অনেকগুলা বি শেষে এসকে আসছে, আসছে এখানে দেখেন অনেকগুলা বি, তারপরে কি এসকে আসছে, তার মানে এটা কি ওই একই স্টেটমেন্টের মধ্যে কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে কি কন্টিনিউশন ফিলের কাজ। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম? আমি লেভেল ফিল্ডের কাজটা কিন্তু গত ক্লাসে বুঝাইছি, তো কাইন্ডলি যারা গত ক্লাসটা দেখেন না, ওটাতে অনেক বেসিক বোঝানো হয়েছে, ওইটা একটু দেখে আসতে হবে। তাহলে আমরা এই ফোরটান প্রোগ্রামিং এর যে কথাবার্তা গুলা দেখছিলাম, যে ফিল্ড গুলা, যে আমাদের হচ্ছে 5টা ফিল্ড আছে, সেই 5টা ফিল্ডের কাজ কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন এই যে কন্টিনিউয়াস ফিল্ডের যে কথাটা বললাম, যে এটা কি এস দিতে পারবেন, কে দিতে পারবেন, জেড দিতে পারবেন, মানে যে কোনো কিছু একটা এখানে লিখে দিতে হবে, দিয়ে এই বরাবর আপনি আবার স্টেটমেন্টটা রানিং রাখতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমি কন্টিনিউশন ফিল্ডের জায়গাটা আমি যদি আপনাদেরকে একটু করে দেই তাহলে আরো ভালো হবে মেবি। যেটা বললাম ওইটাই এখানে লেখা আছে আর কি, যে ষষ্ঠ কলামকে কন্টিনিউশন ফিল্ড বলে যদি কোনো ফোরটান স্টেটমেন্ট 7 থেকে 72 কলামের মধ্যে না আটে, তবে ষষ্ঠ কলামের ফাঁকা স্থান ও শূন্য ব্যতীত, ওই ষষ্ঠ যে কলাম, ঠিক আছে, ওখানে ফাঁকা এবং শূন্য এই দুইটা জিনিস লেখা যাবে না। এটা ব্যতীত যে কোনো ফোরটান ক্যারেক্টার বসিয়ে, এখন ফোরটান ক্যারেক্টার কি কি আমি কিন্তু এটা প্রথম ক্লাসে বুঝাই আসছি, ফোরটান ক্যারেক্টার হিসেবে কি কি ব্যবহার করতে পারি, যেগুলো ফোরটানে ব্যবহার করা হয় যে কোনো একটা কি বসিয়ে পরবর্তী লাইন লিখতে হয়, ঠিক আছে। আমি যেটা দেখাইলাম আপনাদেরকে, ষষ্ঠ কলাম বা ষষ্ঠ কলামে লাইন বা স্টেটমেন্ট অংশ হিসেবে গণ্য করবে, যদি আমি এটা করি তাহলে এটাকে কি করবে? গণ্য করবে। ফ্রি ফর্ম ফোরটান এ যদি কোনো সরাসরি শেষ ক্যারেক্টার হাইফেন থাকে তবে পরবর্তী সারিকে চলমান হিসেবে গণ্য করবে। চলমান সারি যে কলাম হতে শুরু হতে পারে আর কি, মানে যে কলাম থেকে শুরু হয়েছে ওই কলামটাকেই কি নিচের কলাম হিসেবে ধরবে, ঠিক আছে। তো কন্টিনিউশন ফিলের কাজটা আমি আপনাদেরকে বুঝাইলাম, সাথে ইগনোরেশন ফিলের কাজটাও আমি বুঝাইলাম। তার মানে এখানে যে হচ্ছে 5টা ফিল্ড আছে, এই 5টা ফিল্ডই কিন্তু আমি বুঝাইছি। আমি প্রথম ক্লাসে হচ্ছে এই যে কমেন্ট ফিল্ড উপরে আছে, এই যে কমেন্ট ফিল্ড এখানে, এটা বুঝাইছি। এরপর আছে লেভেল ফিল্ড বুঝাইছি, আজকে বুঝাইলাম কন্টিনিউশন ফিল্ড। স্টেটমেন্ট ফিল্ডটা আগেও বুঝাইছি, আজকেও বুঝাইলাম। ইগনোরেশন ফিল্ডও বুঝাইলাম। এখন আমরা আসবো যে ফোরটানে ডাটার টাইপটা কি এবং কত ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করতে হয়। তো ফোরটানের হচ্ছে ডাটা টাইপ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি চলক আর একটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তো এগুলো পরীক্ষায় খ বিভাগে এসে থাকে আর কি। দেখেন যে ফোরটানের ডাটা টাইপ, ফোরটান ভাষায় দুই ধরনের ডাটা ব্যবহৃত হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক এবং একটা হচ্ছে ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবল নিয়ে কিছু কথাবার্তা আছে যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে ভেরিয়েবল জিনিসটা কি। এবং এটা হচ্ছে আমাদেরকে অনেক জায়গায় কাজে লাগবে, প্রায় অনেকগুলো চ্যাপ্টারে কাজে লাগবে এই ভেরিয়েবলটা। এবং এই ভেরিয়েবল কথাটার সাথে যারা পরিচিত আছেন তারা হচ্ছে মানে টুকটাক হচ্ছে প্রোগ্রামিং করা শিখছিলেন কিংবা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখছিলেন,
তাদের জন্য ও ভেরিয়েবল, আচ্ছা। এবং ভেরিয়েবলের সাথে একটা এরে নামে একটা কথা আছে, এই এরে কথাটার সাথে তারা পরিচিত আর কি। আচ্ছা, আনমিউট হয়ে গেছেন কে যেন, একটু মিউট করে নেন, নয়েজ আসতেছে। কি ওকে। জিনিস কর? সুরাইয়া নাম। আর কে কে আসছে? সুরাইয়া। ওকে, দেখেন, তাহলে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক নিয়ে প্রথমে কথাবার্তা বলি, এরপর হচ্ছে ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো, এবং এই ভেরিয়েবল লেখার নিয়ম আছে, এবং ভেরিয়েবল থেকে প্রতিবারে একটা কোশ্চেন হয়ে থাকে খ বিভাগে। আমরা এটা দেখি আগে, কনস্ট্যান্টটা দেখি। কনস্ট্যান্ট ধ্রুবক, যে ফোরটান প্রোগ্রাম নির্বাহের সময় যে সমস্ত রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে, বা তাদেরকে কি বলা হয়, ধ্রুবক বা ফোরটান ধ্রুবক বলা হয়। ফোরটান ভাষায় তিন প্রকার কনস্ট্যান্ট ব্যবহার হয়। এর মধ্যে একটা হচ্ছে নিউমেরিক। নিউমেরিক মানে কি? নিউমেরিক হচ্ছে সাংখ্যিক, তাই না? এরপরে আরেকটা হচ্ছে কি, বর্ণ ধ্রুবক, আরেকটা হচ্ছে, আচ্ছা, হঠাৎ করে আমাদের পেনটা কাজ করতেছে না। ওকে। সুমাইয়া রহমান পেইড করছে, কিন্তু ক্লাস করতে পারছে না সে। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে পারবে, আমি যুক্ত করে দিব আর কি। অনেকে অনেকে হয়তো বা, ঠিক আছে, আমি অ্যাড করে দিব, হ্যাঁ, পরবর্তীতে অ্যাড করে দিব, অথবা আপনি চাইলে একটু লিঙ্কটা ওনাকে দিয়ে দেন, তাহলে জয়েন হতে পারবে। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট ব্যাপারে কথাবার্তা বলছিলাম, যে কনস্ট্যান্ট কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে নিউমেরিক, মানে সাংখ্যিক। এই সাংখ্যিক কনস্ট্যান্টটা আবার হচ্ছে কি তিন প্রকার, ঠিক আছে, আমি একটু পরে বলতেছি। একটা হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার, এটা হচ্ছে বর্ণ ধ্রুবক, যেমন এ থেকে জেড, ঠিক আছে, এরকম। আর হচ্ছে লজিক্যাল, যৌতিক ধ্রুবক, ঠিক আছে, মানে বিভিন্ন লজিক্যাল যে অপারেটর গুলা আছে, সেগুলা হচ্ছে কি, এটা হচ্ছে কে বলা হচ্ছে লজিক্যাল কনস্ট্যান্ট। তো এখন দেখেন, আর যে নিউমেরিক বা সাংখ্যিক ধ্রুবক, এই বিষয়টা কি, যে সাংখ্যিক ধ্রুবকের মধ্যে আবার হচ্ছে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে কি রিয়েল, ঠিক আছে, মানে এই যে সাংখ্যিক ধ্রুবক, সাংখ্যিক মানে কি বুঝাচ্ছে, মানে 0, 1, 2, 3, ঠিক আছে, এগুলা। তো এই 0, 1, 2 এগুলা, এগুলাকে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি মোটামুটি, তাই না? একটা হচ্ছে কি রিয়েল, একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে কি কমপ্লেক্স। তো ইন্টিজার নিয়ে প্রথমে কথা বলি, মানে ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। এই নিউমেরিক কনস্ট্যান্টকে তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এই যে 1 এটা একটা পূর্ণ সংখ্যা, 2 এটা একটা পূর্ণ সংখ্যা, মানে যে সকল সংখ্যার সাথে দশমিক থাকবে না বা ভগ্নাংশ আকারে থাকবে না, সেটাই কি নিউমেরিক। আর রিয়েলটা কি, বাস্তব সংখ্যা। এটা যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, বাস্তব যত সংখ্যা আছে, বাস্তব সংখ্যা বলতে যা বুঝি আর কি, প্লাস মাইনাস এবং হচ্ছে কি এই দশমিক যুক্ত থাকা, এই যে এরকম আর কি, যে 1.0 বা 2.013, মানে দশমিক যুক্ত যে সংখ্যাগুলা, সেগুলাকে আমরা বলতেছি কি রিয়েল। আর আমাদের হচ্ছে প্রথমে যেটা বললাম ইন্টেজার, সেটার সাথে কি থাকবে না, দশমিক যুক্ত থাকবে না। আর একটা কি বলছিলাম, যে কমপ্লেক্স, সেটার সাথে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা আমরা বলতে কি বুঝি, যে x+2i এরকম আকারে থাকে, তাই না? তো এরকম আকারের তো কি আমরা সংখ্যা পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে এই যে নিউমেরিক কনস্ট্যান্ট, এটা আবার তিন প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিয়েল, একটা হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজার, রিয়েল এবং কি কমপ্লেক্স, এই তিনটা আকার। তো এই তিনটা আকার নিয়ে আবার কি কাজ, আমরা হচ্ছে পরবর্তীতে একটা ক্লাসে আমরা এটা শিখবো, যে রিয়েল, ইন্টিজার এবং কমপ্লেক্স এগুলা হচ্ছে কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন আমরা আসবো যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এটা বিস্তারিত দেখবো আর কি, রিয়েল এবং হচ্ছে আমাদের ইন্টিজার সংখ্যাগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। তবে আজকের ক্লাসে একটু সামথিং দেখবো আর কি, একটা প্রোগ্রাম রান করে। এরপরে আসেন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে কি চলক বা ভেরিয়েবল ইংলিশে বলা হচ্ছে। তো এই ভেরিয়েবল বা চলকটা কি, আমি যদি একটু আপনাদেরকে সংক্ষেপে বোঝাই, সেটা হচ্ছে, দেখেন, সাপোজ আমার এরকম মনে হয় না যে আমরা হচ্ছে বলতাম না আগে অঙ্কতে, যে ধরি, ধরি কি, যে x = 10, y =
কত, 15। ঠিক আছে, এগুলা কি আমরা ধরে নিতাম না অঙ্কগুলাতে? অনেক অঙ্ক আছে যেগুলাতে আমরা বলি যে ধরি, কিংবা এমনও হয় যে এক্স ইকুয়াল ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে, সরি ইকুয়াল না, মানে এরকম একটা মান। ঠিক আছে, যে ধরি এ এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তো এই ধরাগুলা কখন ধরতে হয়? যখন এই মানটা আমি বারবার লিখতে চাচ্ছি না, এ প্লাস বি প্লাস সি একটা অঙ্কে লিখতে গিয়ে লাইনটা অনেক বড় হচ্ছে, বারবার লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আমি এই এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি কি সবসময় এক্স লিখতাম, তাই না? এক্স, এরপর অঙ্ক শেষের দিকে আসে এই এক্স এর যে ভ্যালুটা সেটা আমরা বসাইতাম। তো ফোরটানেও আমরা এরকম ভেরিয়েবল ব্যবহার করব, যেটাকে বলা হচ্ছে কি, এই চলক ধরার নিয়ম আছে আর কি, কি কি চলক ধরতে পারবো, কি কি না ধরতে পারবো, সেগুলো আমি বলে দিচ্ছি একটু পরে। তো এই ফোরটানে চলক ধরার কাজটা এই জন্য করা হয় আর কি। সাপোজ ধরেন যে আপনি একটা অঙ্ক করতেছেন, যেখানে আপনি হচ্ছে লিখলেন যে 2+3, ঠিক আছে, 2+3 ইকুয়াল কি, 5। তো আপনি চাচ্ছেন না যে 2+3 আপনি বা ফাইভটা আপনি হচ্ছে বারবার লিখতে, কিংবা হচ্ছে এমন একটা বিষয় আপনি লিখতেছেন যে 2*5, ঠিক আছে, বা *6। তো এই লেখাটা আপনি বারবার লিখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন। সাপোজ ধরেন যে একটা ভেরিয়েবল দিলেন আপনি হচ্ছে কে ইকুয়াল, এটা লিখলেন। এখন আপনি প্রোগ্রামে যেখানে কে লিখবেন, K+2 যদি আমি দেই, ঠিক আছে, এরপরে যদি প্রিন্ট করতে বলি প্রোগ্রামটাকে, সফটওয়্যারটাকে, তখন সে কি করবে, এই যে কে এর যে ভ্যালু, এটাকে আগে কি করবে, মানটা বসাবে এখানে, যে 5 × 2 = 10, ঠিক আছে, 10+2 ইকুয়াল কত হয়, 12। এই 12 কিন্তু সংখ্যাটা প্রিন্ট করে দেবে। এটাই হচ্ছে কি মূলত এই ভেরিয়েবলের কাজ। তো দেখি একটু পরে কি বলে এখানে, যে ভেরিয়েবল নাম চলক বা শুধু চলক হচ্ছে ডাটা সংরক্ষণের স্মৃতিস্থানকে চিহ্নিত করার জন্য বিশেষ নিয়মে লিখিত একটি নাম, যা প্রোগ্রাম নির্বাহের সময় এই সকল নামযুক্ত স্মৃতিস্থানের ডাটা পরিবর্তন করা যায়। অন্য কথায় ভেরিয়েবল নেম হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত স্মৃতিস্থানের নাম, যা ইস- স্থানের ডাটা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন করা যায়। তো এই কথাটা হয়তো বা আপনাদের মাথার উপর দিয়ে গিয়েছে, আমি যেটা বুঝাইলাম এটাই আর কি এরা বুঝাইতে চাইছে। যেমন আমি যদি একটা হচ্ছে প্রোগ্রাম লিখলাম, ঠিক আছে, যে 3+2+8, সাপোজ এটা হচ্ছে যে কোনো কিছুর একটা মান। তো আমি চাচ্ছি যে এই মানটা এমন হবে যে এক জায়গায় আমি পরিবর্তন করে দিব, যে জেড ইকুয়াল হচ্ছে এইটা। তো আমি চাচ্ছি যে আমার ক্যালকুলেশনে আমি একটা প্রোগ্রাম লিখে ফেলছি, ঠিক আছে, Z+3 দিয়ে লিখে ফেলছি। এখন আমি চাচ্ছি যে এই মানটাকে এমন একটা করতে হবে যে এই 8 এর জায়গায় আমি হচ্ছে 5 বসাবো এখন, ঠিক আছে। তো 5 বসাইলে সরাসরি মানটা কি হবে, তখন এই যে এখন এই যে এই তিনটা যোগ করে যা হবে, তার সাথে 3 যোগ করে দিবে। আমি যদি এটাকে আবার হচ্ছে পরিবর্তন করে 6 লিখতে চাই, তাহলে এইটার সাথে এগুলো যোগ করে যা হবে সেই মানটা এখানে বসাবে, বসাই 3 সাথে যোগ করে দিবে। ঠিক আছে, সেটাই বলতেছে, এটা হচ্ছে মানটা পরিবর্তনযোগ্য। আর এটা কি বলতেছে, যে স্মৃতি স্থানের নাম বা স্মৃতি স্থান, অর্থাৎ প্রোগ্রামে এই যে এটা একটা আমরা লিখলাম ভেরিয়েবলটা, এটাকে আমরা হচ্ছে কোনো কিছু লিখে রাখলাম, এটা কি একটা স্মৃতিস্থান হচ্ছে না? মানে এই জিনিসটা এই এর ভ্যালুটা তো এই স্টোর করে রাখতেছে, জমা রাখতেছে, সেটাই বলতেছে এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা দেখব যে এই ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলা যদি আমরা না মানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের এই ভেরিয়েবল কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা জানবো না, এবং পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। এই জন্য এই ভেরিয়েবল লেখার নিয়মটা মুখস্থ করে নেবেন, আজকে নোট করবেন। অবশ্যই আমাদের যেগুলা ক্লাস হবে সবগুলাই ক্লাসের সাথে সাথে নোট করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে কি কি বলছে, যে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। 1 নাম্বার হচ্ছে 1 থেকে 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে। 1 থেকে কয় ক্যারেক্টার, 6 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে। তবে ফোরটান 99.5 ভার্সনে 1 থেকে 31 ক্যারেক্টার বিশিষ্ট হতে পারে। এরপরে হচ্ছে A থেকে Z বড় হাতের অথবা ছোট হাতের A থেকে Z। এরপরে হচ্ছে 0 থেকে 9 এবং ফাঁকা স্থান ব্যবহার করা যাবে এগুলাতে, ঠিক আছে, চলকে ফাঁকা স্থান ব্যবহার করা যাবে। তো বড় ও ছোট হাতের অক্ষর সমতুল্য, এবং ফোরটান 99 ভার্সনে এই আন্ডারস্কোর চিহ্নটা ব্যবহার করা যায়, যেটা হচ্ছে 77, ফোরটানের 77 ভার্সনে ব্যবহার করা যাইতো না, ঠিক আছে। চলকের মাঝখানের ফাঁকা স্থান অগ্রাহ্য করবে। তো আমাদের লাইফটা হয়তো বা 10 মিনিটে শেষ হয়ে যাইতে পারে। তো আমি বলে দেবো আর কি, আবার জয়েন হবেন কিনা একটু পরে। এরপর হচ্ছে প্রথম ক্যারেক্টার, এটা ভালো করে মাথায় রাখবেন। দেখেন যে প্রথম ক্যারেক্টার,
এটা এ থেকে জেড বড় হাতের অথবা ছোট হাতের এ থেকে জেড হতেই হবে। মানে আপনি এমন একটা চলক লিখতে পারবেন না যে চলকের হচ্ছে মানে প্রথমে এই এ থেকে জেড লেটার থাকবে না। আপনি এরকম লিখতে পারবেন না যে 3 ডি বি এস কে ইকুয়াল কোনো কিছু আপনি একটা ধরলেন যে 5+10, ঠিক আছে, এটাকে ভেরিয়েবল হিসাবে ধরলেন। এটা আপনি লিখতে পারবেন না এইভাবে। আপনাকে লিখতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, যে এ থেকে জেড বড় হাতের অথবা ছোট হাতের যে কোনো কিছু আপনাকে লেটার লিখতে হবে আর কি। বুঝতে পারছেন এটা বলতেছি এখানে? তো এটা নিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেখবো এখনই। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন কে চলক হিসেবে ব্যবহার করা যায় না। এবং যদি প্রোগ্রামে চলকের ডাটা টাইপ ঘোষণা করা না হয়, তো ডাটা টাইপ কি কি, ওই যে রিয়েল নাকি ইন্টিজার নাকি কমপ্লেক্স, এগুলো কিন্তু ঘোষণা করে দিতে হবে। তো আমরা যখন প্রোগ্রাম করব তখন ওগুলা বুঝতে পারবো আরো ভালোভাবে। ঘোষণা করা না করা হয়, তবে কম্পাইলার ওই চলককে সাংখ্যিক চলক হিসেবে ধরে নেয়, ঠিক আছে। তো সাংখ্যিক চলকটা কি? সাংখ্যিক চলক হচ্ছে বর্ণধর্মী চলক। মানে আহ আপনি এই যে সাংখ্যিক চলকটা এরকম, যেমন বর্ণধর্মী চলকটা কি, কোনো কিছু নাম হইতে পারে। যেমন আমি লিখলাম যে, কি লিখলাম, ধরেন যে হচ্ছে এম এস, ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্ট হবে যেরকম। আবার যদি আমি কোনো কিছু ঘোষণা না করি ডাটা টাইপ, তখন ও হচ্ছে রিয়েল নাকি ইন্টিজার নাকি কমপ্লেক্স, এটা আমি ঘোষণা যদি না করি, সেই ক্ষেত্রে এটাকে এরকম সাংখ্যিক চলক হিসাবে ও হচ্ছে ধরে নিবে আর কি। ঠিক আছে, যে সরাসরি যে কোনো একটা মান বসাই দিবে বা মান প্রিন্ট করবে, কিন্তু যেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে রেজাল্টটা চাইছিলাম সেই রেজাল্টটা কিন্তু দিবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, চলক আমরা যখন ধরবো তখন এটা হচ্ছে কোন টাইপ, ডাটা টাইপটা কি হচ্ছে, রিয়েল নাকি ইন্টিজার নাকি কমপ্লেক্স, এটা আমাদেরকে ঘোষণা করে দিতে হবে। ঠিক আছে। তো আমি এই রিলেটেড আমি একটা হচ্ছে প্রোগ্রাম কিন্তু লিখে রাখছি, আপনারা হয়তো বা খেয়াল করছেন কিনা জানি না, তবে আমি দেখাচ্ছি একটু পর। চলকের প্রথম অক্ষর IJKLMN হলে, যদি প্রথম অক্ষর এগুলা হয়, তাহলে পূর্ণ সংখ্যার চলক। ঠিক আছে, তাহলে কি পূর্ণ সংখ্যার চলক? পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? ইন্টিজার। এবং এ থেকে এইচ আর ও থেকে জেড হলে বাস্তব সংখ্যার চলক হিসাবে গণ্য হবে। ঠিক আছে। যদি আমরা কি করি, এই যে কম্পাইলারকে যদি আমরা এটাকে ডাটা টাইপ ঘোষণা না করে দেই, আর চলক যেটা আমরা হচ্ছে নিব সেইটার যদি প্রথম অক্ষর যদি এগুলা হয়, তাহলে ফোরটান হচ্ছে সরাসরি এটাকে পূর্ণ সংখ্যার চলক হিসেবে ধরবে। আর যদি এইগুলা হয়, তাহলে বাস্তব সংখ্যা রিয়েল হিসেবে ধরবে। সর্বদা অর্থপূর্ণ চলক নাম ব্যবহার করা উচিত। মানে সর্বদা কি করতে হবে, অর্থপূর্ণ চলকের নাম ব্যবহার করা উচিত। এখন আমরা এটা নিয়ে একটু উদাহরণ দেখবো অনেকগুলা। ঠিক আছে। তো আমি একটু ওই যে প্রোগ্রামটা দেখে নিয়ে আসি, উদাহরণটা দেখাই, তাহলে ভালো হবে। এখানে দেখেন আমি এই যে এখানে কিন্তু লিখে রাখছি যে এই যে রিয়েল, ঠিক আছে, রিয়েল লিখছি, রিয়েল ডাবল কোলন আর রিয়েল ডাবল কোলন জেড। এবং এই রিয়েল মানে কি, রিয়েল মানে হচ্ছে একে কিন্তু দশমিক আকারে লিখতে হবে। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, কিন্তু রিয়েল মানে কি, মানে দশমিক বিন্দু দিয়ে লিখতে হবে, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা। তো এটার জন্য কিন্তু এখানে আবার এই যে দেখেন, আর দিয়ে আমি শুধু যদি টু লিখতাম শুধু, তাহলে কিন্তু এটাকে নিত না আর, কারণ আমি এখানে ঘোষণা করে দিচ্ছি। এই যে এখানে যে আমি যে চলকটা নিছি, এখানে দেখেন, একটু ভালোভাবে বুঝাই দেই। ঠিক আছে, আমি এখানে একটু আপনাদেরকে দেখাই দেই এটা, যে দেখেন এতক্ষণ যে যেগুলা বুঝলাম আমরা চলক, তাই না, যে চলকটা কিসের জন্য ব্যবহার করা হয়, মানে ডাটা স্টোর করে রাখে। তা আমি এই যে 2.0 এখানে আমি লিখি নাই, কিন্তু এখানে লিখছি দেখেন, আমি লিখছি কি, যে প্রোগ্রামকে বলছি যে তুমি প্রিন্ট করবা R*2, মানে আর এর যে ভ্যালু, এই আর এর ভ্যালুটাকে তুমি 2 দ্বারা গুণ করবা। আবার নিচে আবার বলছি যে প্রিন্ট করো তুমি জেড এর ভ্যালুটাকে 2 দ্বারা যোগ করো। তো জেড এর ভ্যালুটা কি, এই যে 3.0, তার মানে 3। আবার কি, আর এর ভ্যালু আমি লিখে রাখছি কি 2.0, তার মানে কি 2। তাহলে এখানে আমি এগুলা কি চলক, তো চলক নেওয়া লেখার নিয়ম কি, অবশ্যই এটা হচ্ছে কি ধরনের চলক সেটা আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি কিন্তু আগে ডিক্লেয়ার করে দিছি যে এটা আরটা হচ্ছে কি রিয়েল নাম্বার, এবং জেডটাও আমি লিখছি এটা কি রিয়েল নাম্বার। রিয়েল মানে কি বাস্তব, তাই না, মানে ভগ্নাংশ আকারে থাকতে পারবে। তো এই জন্য আমি এটাকে কি রিয়েল, এরপর হচ্ছে ডাবল কোলন দিতে হয় আর কি, যখন আমরা ডাটা টাইপ ঘোষণা করব তখন এটাকে ডাবল কোলন দিয়ে আমরা যে চলকটা লিখছি সেই চলকের নামটা এখানে লিখতে হয়। যে চলকটা লিখছি সেই চলকের নামটা এখানে কি লিখতে হয়।
আশা করি বুঝতে পারতেছেন কথাবার্তাগুলা। তো এখন ওই যে এতক্ষণ যে বুঝাইলাম আপনাদেরকে, যে আমি সরাসরি এই যে 2 গুণন 2 লিখবো না, আমি শুধু এখানে যে চলকটা লিখছি আর, এই আর স্টার 2 দিছি, মানে আর এর যে ভ্যালুটা আছে সেটার সাথে 2 গুণ করে দিবে, ঠিক আছে। তো এই জন্য এখানে দেখেন নিচে আমরা যখন প্রিন্ট করছিলাম তখন কিন্তু এখানে আসছে এই কথাটা। এই যে প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে এই যে এটাকে প্রিন্ট করছে। তো এটা কি ছিল? আর গুণন 2। তো আর এর মানও কি এখানে 2, তাহলে 2 এর সাথে যদি 2 গুণ করে দেয় তাহলে কত হয়? 4 হয়, এই যে 4 আসছে। আবার দেখেন Z+2, তাহলে এই যে জেড এর ভ্যালু কত? 3, এর সাথে আমি 2 যোগ করে দিছি, তার মানে কত হয়েছে? Z+2 মানে কি 5, এই যে নিচে দেখেন এখানে 5 আসছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কি চলক এভাবে লিখতে হয়, এভাবে ধরতে হয়, এবং চলকের নামটা এখানে কি ডিক্লেয়ার করে দিতে হয়। এবং আমরা আরো একটা জানছিলাম যে চলক যদি কি করে হয়, চলকের সামনে অবশ্যই কোনো সংখ্যা থাকতে পারবে না, তবে এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু লেখা যাবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা একটু দেখবো যে আমাদের পরীক্ষায় যেভাবে আসে। আচ্ছা, একটু রেসপন্স করেন আপনারা, এটা বুঝতে পারছেন কিনা যেটা বুঝাইলাম তখন, চলকটা কিভাবে লিখতে হয়। তা আনমিউট করে বলেন। বুঝতে পারছেন? কেউ একজন আনমিউট করেন। ক্লাসে কি আছেন আপনারা? মারুফ হাসান ভাইয়া? উম, ভাই আমি ক্লাসে একটু আগে জয়েন করছি 5 মিনিট, আপনি যখন এই যে আচ্ছা আচ্ছা প্রিন্টের এই ঠিক। সূত্রটা বুঝাতেছিলেন, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। এই কারণে আচ্ছা, বলতে ফেরদাউস ভাইয়া পারতেছি তো না, ছিলেন ভিডিও আগে আবার থেকে। দেখবো। ফেরদাউস ভাইয়া? আর আমি জয়েন হয়ে আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আর কি আচ্ছা, করতে পারি। ঠিক আছে। এবার আচ্ছা ভাইয়া রেকর্ডিং আপনি, হয়ে যাবে। সামনে করান, সমস্যা নাই, ভিডিও আবার দেখে নেবো। জি ঠিক আছে, আপনারা রেকর্ডটা হ্যাঁ দেখে নিন, একদম বিস্তারিত করানো হচ্ছে, তো সমস্যা হবে না কারো। ওকে। আচ্ছা ঠিক আছে। আমাদের ক্লাসটা 1 মিনিটে শেষ হয়ে যাবে। তো আপনারা হচ্ছে কি জয়েন হবেন আবার? আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই শুধু এই জায়গাটা, জয়েন হওয়ার আর দরকার নেই আর কি, হ্যাঁ। এখানে দেখেন এই উদাহরণগুলা পরীক্ষায় এসে থাকে আর কি, এগুলাকে বলে যে নিচের চলকের নামগুলা শুদ্ধ নাকি অশুদ্ধ, এটা হচ্ছে দেখাইতে বলে, ঠিক আছে। দেখেন পরীক্ষায় আসে এগুলা। তো এখানে দেখছে যে এক্স, এরপর হচ্ছে হাইফেন দিয়ে লিখছে রে, ঠিক আছে। তো এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? দেখেন যে এটা হচ্ছে ইনকারেক্ট, কারণ যে অশুদ্ধ, কারণ এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, যেটা ফোরটার্ন ভেরিয়েবল নাম লেখার নিয়ম বহির্ভূত। আমরা কিন্তু ফোরটার্ন নাম লেখার যে নিয়মগুলো দেখলাম, তখন কিন্তু এটা ছিল না যে হাইফেন ব্যবহার করা যাবে কিনা, ঠিক আছে। তো ফোরটার্ন 90 কিংবা 95 ভার্সনে হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করা যায় কিন্তু। এরপর হচ্ছে এই এই যে এখানে দিচ্ছে DEPT, এটা কি শুদ্ধ নাকি অশুদ্ধ? অবশ্যই শুদ্ধ, কারণ এটা হচ্ছে সবগুলো নিয়ম মেনে চলছে। এরপর হচ্ছে এই যে দেখেন এটা, এটা দেখেন আমি এটা কিন্তু আপনাদেরকে বুঝাইছি একটু আগে, যে 3RDYR, এটা হচ্ছে কি ইনকারেক্ট, কারণ কি এই যে এখানে দেখেন এখানে নিয়মে বলে দিছে যে অবশ্যই প্রথম ক্যারেক্টার এ থেকে জেড হইতে হবে। তো কোনো পরীক্ষায় যদি আপনারা দেখেন যে এ থেকে জেড পর্যন্ত কোনো কিছু লেখা নাই, এমনি আগে একটা সংখ্যা দিছে, তাহলে বুঝবেন যে ওটা ইনকারেক্ট, ঠিক আছে, ওটাকে বলতে হবে যে এটা ইনকারেক্ট। এরপরে এরকম করে যতগুলা আছে আপনারা সবগুলা একটু পড়ে নেবেন এখান থেকে, ঠিক আছে। ওই যে উপরে যে নিয়ম কটা আছে ওই নিয়ম কটা দিয়েই হবে। এই যেখানে দেখেন যে এন এর পর ডট দেওয়া আছে, ইউ এর পর ডট দেওয়া আছে, এটাও কি অশুদ্ধ, কারণ হচ্ছে ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে যেটা ভেরিয়েবল লেখার নিয়ম বিপরীত। এখানে যে কয়টা নিয়ম আছে, 4টা নিয়ম